আহ, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে the parties often refer to the result of the negotiation as a collective bargaining agreement or as a collective employment agreement। মানে হচ্ছে আমরা বলছিলাম যে পার্টি বলতে এখানে আমরা মালিক পক্ষ আর কাকে বুঝতেছি বলেন তো? শ্রমিক পক্ষ। এই যে বার্গেনিং বা নেগোসিয়েশন এগুলা কার মধ্যে হবে? মালিক আর শ্রমিকের মধ্যে হবে। তো মালিক আর শ্রমিকের যে এই বার্গেনিং গুলা বা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো, এগুলাকে হচ্ছে আমরা হয় কালেকটিভ বার্গেনিং সিবিএ অথবা কি বলি কালেকটিভ এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট সিইএ সংক্ষেপে বলি আর কি। তো এতটুকু ছিল আমাদের লাস্ট ক্লাসের কি বলবো স্লাইড। আজকে আমরা শুরু করতেছি হচ্ছে এখান থেকে, যে দেখেন ইউনিয়ন কি জিনিস একটু খেয়াল করেন, যে ইউনিয়ন একত্র। হ্যাঁ, মানে ট্রেড ইউনিয়ন বলতে আমরা আসলে কি বুঝি? দেখেন যে আমরা প্রথম দিনে বলছিলাম যে ট্রেড ইউনিয়ন হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষগুলা তাদের কি করতেছে, অধিকারের জন্য একসাথে সংঘবদ্ধ হচ্ছে। A trade union or labor union is an organization run by and for workers who have banded together to achieve common goals in key areas and working condition। মানে হচ্ছে ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়ন এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে পরিচালিত হয় কাদের দ্বারা? শ্রমিকদের দ্বারা। যে জায়গাটা কাজ করে কাদের জন্য? শ্রমিকদের জন্য। এবং যেখানে অনেক শ্রমিক একসাথে একত্রিত হচ্ছে কিছু কমন গোল, মানে সাধারণ কিছু উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য, বা সাধারণ কিছু ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা কন্ডিশন অ্যাচিভ করার জন্য যারা একত্রিত হচ্ছে, এরকম একটা অর্গানাইজেশন বা সংস্থাকে হচ্ছে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ট্রেড ইউনিয়ন অথবা লেবার ইউনিয়ন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন দ্য ট্রেড ইউনিয়ন থ্রু ইটস লিডারশিপ bargains with the employer on behalf of union members and negotiates labor contracts। collective bargaining লেখা আছে ব্র্যাকেটে with employers। This may include the negotiation of wages, work rules, compliance procedures, rules governing hiring, firing and promotion of workers, benefits, workplace safety and policies। আচ্ছা, ট্রেড ইউনিয়নে যেটা হয় সেটা হচ্ছে লিডারশিপ, মানে ট্রেড ইউনিয়নের যারা একটু নেতা গোত্রের থাকে বা একটু উচ্চ কি বলবো, মানে প্রত্যেকটা জায়গায় তো কিছু নেতা বা লিডার থাকে। তো ট্রেড ইউনিয়নের যারা লিডার থাকে তারা যেটা করে, তারা হচ্ছে এমপ্লয়ার বা মালিক পক্ষের সাথে বার্গেনিং করে। বার্গেনিং করে কাদের পক্ষ থেকে? বার্গেনিং করে হচ্ছে অন বিহাফ অফ ইউনিয়ন, মানে হচ্ছে ট্রেড ইউনিয়নের যত মেম্বার আছে সবার তরফ থেকে বা সবার পক্ষ থেকে মালিকদের সাথে তারা বার্গেনিং করে এবং কি করে? নেগোশিয়েট লেবার কন্ট্রাক্ট। মানে এই যে শ্রমিকদের যে চুক্তি বা শ্রম চুক্তি যেগুলো আছে, কত টাকা বেতন হবে, তারপর কিভাবে চাকরি দিবে, কিভাবে চাকরি থেকে বরখাস্ত করবে, কিভাবে প্রমোশন দিবে, তারপর ওয়ার্কারদের যে সুযোগ সুবিধা, তারপর কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে বা সেফটি ব্যাপারগুলো কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই ট্রেড ইউনিয়ন মালিক পক্ষের সাথে কি করে? কালেকটিভ বার্গেনিং করে। আমরা বলছিলাম যে কালেকটিভ বার্গেনিং মানে কি? যেখানে হচ্ছে শ্রমিক একটা প্রস্তাব দিবে এবং মালিক কতটুকু রাখতে পারবে তার উপর ভিত্তি করে মালিক একটা প্রস্তাব দিবে। তো মালিক আর শ্রমিকের কম্বাইন প্রস্তাবের ভিত্তিতে একটা আলটিমেট ডিসিশনে তারা পৌঁছায়। তো এই ধরনের বার্গেনিং গুলা বা এই ধরনের তর্কগুলাকে বলে কি? কালেকটিভ বার্গেনিং। মানে যেখানে কিন্তু কোনো ঝগড়া বা মারামারি হচ্ছে না। মনে করেন আপনারা আমাকে বললেন যে স্যার আমরা আগামী আমরা আমরা হচ্ছে কোনো ক্লাস টেস্ট দিব না, আমরা 3টা ক্লাস টেস্ট দিব না, আপনারা একটা প্রস্তাব দিলেন। আমি ওইটার পরিপ্রেক্ষিতে বললাম যে ঠিক আছে 3টা না, আপনারা হচ্ছে 2টা ক্লাস টেস্ট দিয়ে না, আবার একটা দেন। তো আপনারা আমার কথায় মনে করেন রাজি হইলেন, মানে কি আপনারা একটা প্রস্তাব রাখলেন, আমার পক্ষে যতটুকু মানা সম্ভব হইলো বা আমার পক্ষে যতটুকু আপনাদেরকে কি বলবো রাজি হওয়া সম্ভব হইলো আমি রাজি হইলাম। আমি একটা প্রস্তাব দিলাম, তারপর আমরা মানে আমি প্লাস আপনারা আমরা কম্বাইনলি একটা সিদ্ধান্ত আসলাম যে ওকে ঠিক আছে আমরা এতটুকু আসলে করতে পারি। এটাই কি? এটা হচ্ছে আসলে কালেকটিভ বার্গেনিং, তাই না? জি স্যার। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতেছেন নাকি অনেকে চলে গেছেন? আচ্ছা, এরপর দেখেন যে বেনিফিট অফ ইউনিয়ন, মানে যদি একটা ট্রেড ইউনিয়ন বা একটা লেবার ইউনিয়ন থাকে তাইলে এটা আসলে কেন সুবিধাজনক? ট্রেড ইউনিয়নস অফেন প্রোভাইডেড এ রেঞ্জ অফ বেনিফিটস টু, এটা হচ্ছে এনশিওর হবে, এটা ইনশিওর লিখছে, এটা হবে এনশিওর, টু এনশিওর মেম্বার্স এগেইনস্ট আনএমপ্লয়মেন্ট, ইল হেলথ, ওল্ড এজ এন্ড ফিউনারাল এক্সপেন্সেস। মানে যদি কোনো জায়গায় একটা ট্রেড ইউনিয়ন বা একটা লেবার ইউনিয়ন থাকে তাহলে হচ্ছে ওই ট্রেড ইউনিয়নটা তার মেম্বারদেরকে কিছু সুযোগ সুবিধা দেয় বা কিছু জিনিসপত্র এনশিওর করার ট্রাই করে। ব্যাপারটা কিরকম? আনএমপ্লয়মেন্ট মানে হঠাৎ করে কোনো একটা শ্রমিকের চাকরি চলে গেল, তখন ট্রেড ইউনিয়ন চেষ্টা করে শ্রমিকটাকে হেল্প করতে। হঠাৎ করে শ্রমিকটা অসুস্থ হয়ে গেল বা সে হচ্ছে আর কাজ করতে পারতেছে না, তার শরীর খুব খারাপ, বা সে হচ্ছে আল্লাহ পুরো পঙ্গু হয়ে গেল, তো তখন হচ্ছে এই শ্রমিকটাকে পাশে দাঁড়ায় কে বা হেল্প করে কে? ট্রেড ইউনিয়ন।
বা সে বার্ধক্যে উপনীত হইলো, তার বয়স হয়ে গেছে, সে এখন আর চাকরি করতে পারে না, সে ইনকাম করতে পারতেছে না, তখন ট্রেড ইউনিয়ন চেষ্টা করে তাকে হেল্প করার জন্য। এবং পাশাপাশি কি ফিউনারাল এক্সপেন্সেস, মানে যদি কেউ মারা যায় তার যে মরদেহ সৎকার করা বা মরদেহ দাফন করা, এই কাজগুলো ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে অনেক সময় টাকা তুলে বা চাঁদা তুলে হচ্ছে সম্পন্ন করা হয়। তো এই বেনিফিট গুলো হচ্ছে ট্রেড ইউনিয়ন তার মেম্বারদেরকে বা তার আন্ডারে যে শ্রমিক গুলো হচ্ছে আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা দেখেন, in many developed countries these functions have been assumed by the state. However, the provision of professional training, legal advice, and representation for members is still an important benefit of trade union membership. আচ্ছা দেখেন, অনেক উন্নত দেশ আছে যে দেশগুলোতে হচ্ছে এই যে আনএমপ্লয়মেন্ট, ইল হেলথ, ওল্ড এজ এন্ড ফিউনারাল এক্সপেন্স, উপরে যে আমরা দেখলাম ট্রেড ইউনিয়ন যে কাজগুলো হচ্ছে তার মেম্বারদের জন্য করে, অনেক উন্নত দেশে সরকারই হচ্ছে তার নাগরিকদের জন্য এই কাজগুলো করে। এই কাজগুলোর জন্য নাগরিকদের আর ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের আর ট্রেড ইউনিয়নের উপর নির্ভরশীল হওয়ার আসলে কোনো দরকার নাই। তাইলে আসলে যে উন্নত দেশগুলোতে সরকারই হচ্ছে তার নাগরিক বা শ্রমিকদের জন্য এই জিনিসগুলা বা এই সুযোগ সুবিধাগুলা এনশিওর করতেছে, তাইলে ওই দেশে ট্রেড ইউনিয়নের কি আসলে কোনো দরকার আছে নাকি নাই? নাই স্যার। দরকার আসলে নাই ঠিক না, দরকার আছে। কারণ ওই দেশগুলোতে হচ্ছে ট্রেড ইউনিয়ন যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে প্রফেশনাল ট্রেনিং, মানে হচ্ছে তার শ্রমিকদেরকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে দক্ষ করা, বা লিগ্যাল অ্যাডভাইস, মানে মনে করেন শ্রমিক কোনো একটা এরকম কি বলবো আইনি সহায়তা প্রয়োজন বা উকিলের দ্বারা কোনো হেল্প দরকার, তো লিগ্যাল এই ধরনের উপদেশ বা অ্যাডভাইস গুলো হচ্ছে ট্রেড ইউনিয়ন তার শ্রমিকদেরকে দিয়ে হেল্প করে থাকে। এন্ড রিপ্রেজেন্টেশন ফর মেম্বার্স, এবং হচ্ছে শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলার জন্য যে একজন রিপ্রেজেন্টেটিভ দরকার বা একজন কি দরকার, রিপ্রেজেন্টেটিভের বাংলা কি? রিপ্রেজেন্টেটিভের বাংলা কি? প্রতিনিধি দরকার, জনপ্রতিনিধি। প্রতিনিধি দরকার। তো ওই ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করে আসলে। তো এই জন্যই উন্নত দেশগুলোতে এই যে মৌলিক চাহিদাগুলা বা এই যে সাধারণ যে সুযোগ সুবিধাগুলা, মানে আনএমপ্লয়মেন্ট হইলে তাদেরকে চাকরি দেয়া, অসুস্থ হইলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, বৃদ্ধ বয়সে ভাতার ব্যবস্থা করা, মানে মারা গেলে হচ্ছে দাফন করা বা সৎকার করার ব্যবস্থা করা, মানে এই জিনিসগুলা যারা হচ্ছে একটু অসচ্ছল বা মানে দেখা যাবে যে পারতেছে না নিজেরা করতে, উন্নত দেশগুলোতে সরকারই এই জিনিসগুলো বিয়ার করে। বাট তারপরও ট্রেড ইউনিয়নের দরকার হচ্ছে কেন? কারণ হচ্ছে শ্রমিকদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, লিগ্যাল অ্যাডভাইসের হেল্প, এবং হচ্ছে কিসের জন্য, রিপ্রেজেন্টেটিভ মানে শ্রমিকদের প্রতিনিধিত্ব করার জন্য হচ্ছে উন্নত দেশগুলোতে ট্রেড ইউনিয়ন আসলে থাকা উচিত। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে বেনিফিট অফ এ ইউনিয়ন বা বেনিফিট অফ ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়ন, যেটাই বলেন না কেন। আচ্ছা, এরপর দেখেন যে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই যে আমরা বলতেছি ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন, বাট সবচাইতে এরকম স্ট্যান্ডার্ড বা যেই সংস্থাটা লেবারদের জন্য হচ্ছে এরকম বিভিন্ন রুলস বা রেগুলেশন তৈরি করে ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড সেট করছে, যে মানে যাদের রুলস এবং রেগুলেশন গুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড, সারা দুনিয়াতে একসেপ্টেড, এরকম একটা অর্গানাইজেশন হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, সবাই নিশ্চয়ই নাম শুনছেন, শুনছেন না? জি স্যার। কে কি শুনেন না একটু বলেন তো। এই মুস্তাফিজ, এটার নাম শুনছেন? না স্যার। স্যার আমি শুনি নাই স্যার। কেন শুনেন নাই? শুনি নাই স্যার। কেন শুনেন নাই? জানি না তো স্যার। আচ্ছা যাই হোক, তো আইএলও হচ্ছে কি মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা হচ্ছে এরকম পুরো ওয়ার্ল্ড ওয়াইড লেবারদের রাইটস বা লেবারদের যে অধিকার বা লেবারদের উপর যে আসলে জোর করে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না, মালিক যে লেবারকে এক্সপ্লয়েট বা শোষণ করতে পারবে না, এই ব্যাপারগুলো এনশিওর করার দায়িত্ব হচ্ছে কার? আইএলও। এবং আইএলও কিন্তু আরেকটা বড় অর্গানাইজেশনের অঙ্গ সংস্থা। কার বলেন তো? মানে আইএলও কিন্তু আরেকটা বড় অর্গানাইজেশনের মেম্বার, মানে মেম্বার না, সাব ডিভিশন বলতে পারেন, মানে শাখা প্রশাখা টাইপের। এটা কার বলতে পারবেন? ইউনাইটেড নেশন। আইএলও হচ্ছে জাতিসংঘের একটা জাতিসংঘ। মানে অঙ্গ সংস্থা এরকম বলতে পারেন আসলে। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি, দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও ইজ এ ইউনাইটেড নেশনস এজেন্সি ডিলিং উইথ লেবার ইস্যুস, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস এন্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল। মানে হচ্ছে আইএলও হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের একটা এজেন্সি, যেটা ডিল করে হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে,
এবং ইস্যুগুলো হচ্ছে দেখেন পার্টিকুলারলি কোন ধরনের ইস্যু, ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড, মানে পুরো বিশ্বব্যাপী লেবারদের জন্য কিছু স্ট্যান্ডার্ড তারা সেট করে দিছে, এবং ডিসেন্ট ওয়ার্ক ফর অল, এবং তারা চায় যেন সকল লেবাররাই একটা মোটামুটি সম্মানজনক বা একটা কি বলবো বেশি যেন তাদের প্রতি কোনো কিছু অন্যভাবে চাপায় না দেওয়া হয়, ডিসেন্ট সম্মানজনক ওয়ার্ক যেন তারা করতে পারে। এটাই হচ্ছে আইএলওর মেন উদ্দেশ্য। তো জাতিসংঘের টোটাল সদস্য কয়টা বলতে পারবেন? সদস্য দেশ জাতিসংঘের জাতিসংঘের টোটাল সদস্য দেশ কয়টা? 193 193টা। এবং এর মধ্যে আইএলওর মেম্বার কয়টা? 185টা। হ্যাঁ, জাতিসংঘের যতগুলা মেম্বার ততগুলা মেম্বারের মধ্যে 193টা দেশের মধ্যে 185টা দেশই হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলওর মেম্বার। আচ্ছা দেখেন, ইন 1969 the organization received Nobel Prize for improving peace among classes, pursuing justice for workers and providing technical assistance to developing nations. 1969 সালে আইএলও হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল, কারণ তারা চেষ্টা করছিল কি পিস এমং ক্লাসেস, মানে বিভিন্ন ধরনের যে ক্লাস থাকে একটা সোসাইটি বা সমাজের মধ্যে, ধনী গরিব, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এরকম বিভিন্ন ধরনের ক্লাসের মধ্যে তারা পিস বা শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিল বা প্রচেষ্টা করছিল, এবং পার্সুইং জাস্টিস ফর ওয়ার্কার্স, এবং তারা শ্রমিকদের জন্য ন্যায্য দাবি দাওয়াগুলা পার্সু করার ট্রাই করছিল, এন্ড প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু ডেভেলপিং নেশন, মানে যে দেশগুলা হচ্ছে আপনার বা যে জাতিগুলা হচ্ছে ডেভেলপিং, বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপিং নেশন, এই ধরনের দেশগুলোকে তারা কারিগরি সহায়তা বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার চেষ্টা করছিল, যেন শ্রমিকরা আরো বেশি দক্ষ হইতে পারে বা শ্রমিকরা আরো বেশি কি বলবো ট্রেইনড হইতে পারে, শ্রমিকদেরকে ট্রেনিং দেওয়ার ট্রাই করছিল তারা। তো এই জন্য হচ্ছে 1969 সালে আইএলও কে কি বলবো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন গভর্নেন্স অর্গানাইজেশন এন্ড মেম্বারশিপ। আচ্ছা, একটু খেয়াল করেন যে এই আইএলওর মধ্যে আপনার যে পরিচালনা পরিষদ বা যে গভর্নিং বডি, এটা যারা পরিচালনা করে তাদের কম্পোজিশনটা আসলে কিরকম। আমরা যদি বলি এই যে এখন অনলাইন ক্লাসটা হচ্ছে, এই অনলাইন ক্লাসের কম্পোজিশনটা কি 1:11 না? জি স্যার। মানে আমি একজন টিচার আপনাদের 11 জনের ক্লাস নিচ্ছি, এরকম অবশ্যই আইএলওর যে গভর্নিং বডি বা আইএলওর যে পরিচালনা পরিষদ তাদেরও একটা এরকম রেশিও আছে যে কোন সেক্টর থেকে কয়জন থাকবে। একটু দেখেন যে আইএলওর হেডকোয়ার্টার কোন জায়গায় অবস্থিত? জেনেভাতে। ঠিক আছে, জেনেভা কোন দেশে অবস্থিত? সুইডেন না? আমি ভুলে গেছি, একটু দেখেন তো যে জেনেভা কোন দেশে? সাউথ আফ্রিকা নাকি? সুইডেন না সুইজারল্যান্ড নাকি সাউথ আফ্রিকা? জেনেভা এরকম একটা তো সাউথ আফ্রিকা সম্ভবত মনে দেখছিলাম। হচ্ছে সুইডেন বা সুইজারল্যান্ড, একটু দেখেন তো চেক করে জেনেভা কোন দেশে। আমার সাধারণ জ্ঞান খুবই খারাপ আসলে, মানে ভৌগোলিক জ্ঞান খুবই খারাপ, একটু দেখেন গুগলে সার্চ দিয়ে। সুইজারল্যান্ড এটা। সুইজারল্যান্ডে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সুইজারল্যান্ডে। দেখেন তো আনলাইক আদার ইউনাইটেড নেশনস স্পেশালাইজড এজেন্সিজ, দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হ্যাজ এ ট্রাইপার্টাইট গভর্নিং স্ট্রাকচার। দেখেন আনলাইক কথাটার মানে কি, মানে হচ্ছে মিল নাই বা অসদৃশ, মানে জাতিসংঘের অন্যান্য যে স্পেশালাইজড সংস্থাগুলো আছে আইএলও কিন্তু তাদের মতো না। আইএলওর গভর্নিং বডিটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, ট্রাইপার্টাইট গভর্নিং বডি, মানে 3টা পার্ট আছে তাদের গভর্নিং বডি। ঠিক আছে, এবং এই গভর্নিং বডিতে একটা পার্ট হচ্ছে রিপ্রেজেন্টিং গভর্নমেন্ট, মানে সরকারকে হচ্ছে রিপ্রেজেন্ট করে একটা পার্ট হচ্ছে এমপ্লয়ার বা মালিককে রিপ্রেজেন্ট করে, এবং আরেকটা পার্ট হচ্ছে ওয়ার্কার বা শ্রমিককে রিপ্রেজেন্ট করে। এবং এদের এই সরকারি মানে গভর্নিং মানে কি বলবো রিপ্রেজেন্টিং গভর্নমেন্ট বা সরকার থেকে যারা আসতেছে তাদের রেশিও, মালিকদের রেশিও আর শ্রমিকদের রেশিও কত? 2:1:1। মানে দুইজন যদি সরকারি লোক থাকে, একজন থাকবে মালিক, একজন থাকবে কে থাকবে? একজন শ্রমিক। এটা হচ্ছে আইএলওর গভর্নিং বডি স্ট্রাকচার। The rationale behind the tripartite structure is creation of free and open debate among governments and social partners. মানে এরকম একটা রেশিও বা এরকম একটা গভর্নিং বডি ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন এখানে তাদের মতামতগুলা বা সমাজের সব জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, শ্রমিকের পক্ষ থেকে
সবখান থেকেই যেন মতামত আসে এবং সবখান থেকেই মতামতের ভিত্তিতে যেন এই আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পরিচালিত হইতে পারে। এটাই হচ্ছে এরকম একটা ট্রাইপার্টাইট বা 3 ধরনের জায়গা থেকে 3 ধরনের মানুষ এনে গভর্নিং বডি বানানোর উদ্দেশ্য। বোঝা গেছে? আচ্ছা, এখানে আইএলওর গভর্নিং স্ট্রাকচারটা একটু জাস্ট মানে একটা ফ্লোচার্ট বা একটা টেবিলের মতো দেখাই দিছে যে দেখেন আমরা অলরেডি জানি যে একটা পোরশন থাকবে কি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, একটা পোরশন থাকবে মালিক এমপ্লয়ার, একটা পোরশন থাকবে শ্রমিক ওয়ার্কার, এবং এদের রেশিও কত 2:1 কত 1. 1। ঠিক আছে, এই হচ্ছে আইএলওর গভর্নিং বডির স্ট্রাকচার। দেখেন, আচ্ছা আইএলওর কিছু কনভেনশন আছে। কনভেনশন মানে হচ্ছে রুলস এবং রেগুলেশন। ঠিক আছে, মানে আইএলও আমরা বলি না, আমরা ছোটবেলায় দেখতাম না বাংলা সিনেমায় যে বাংলাদেশ সশ্রম কারাবিধি 311 ধারা মোতাবেক সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো, এরকম রায় দিত সিনেমার লাস্টে। আপনারা কি কেউ দেখেন নাই দেখছি জি স্যার। স্যার দেখছি। নাকি সবাই হচ্ছে এই কি বলবো নেটফ্লিক্সের সিরিজ দেখা বড় হইছে? না স্যার। হ্যাঁ আমি তো স্যার কিন্তু আপনারা যেমন চুপ করে থাকেন আর বাংলা সিনেমার কথা শুনলে যেমন মৌনতা পালন করেন, মনে হয় যে সবাই নেটফ্লিক্স দেখা বড় হইছেন। শক্তিমান দেখা বড় ছিল। সবাই মনে হয় যে প্রমাণ দাও দেখা বড় হইছেন। ওই যে নেটফ্লিক্সের লাস্ট কি মুভিটা জানি ছিল, নামও তো ভুলে গেলাম। ডার্ক স্যার। আরে ডার্ক তো হচ্ছে সিরিজ। না ওটা সিরিজ। ওই যে ক্রিস হেমসওয়ার্থ যে অ্যাক্টিং করছে, আরে ও এক্সট্রাকশন। এক্সট্রাকশন তাকে ওখানে সে ঢাকার মধ্যে প্রমাণ দাও বলে চিল্লায় না? জি স্যার রুমরা স্যার স্বাধীন প্রবন্ধ দাও। এখন আপনারা কি প্রমাণ দাও দেখা বড় হইছেন? না স্যার আমরা শক্তিমান দেখে বড় হয়েছি স্যার। ছোটবেলায় শুক্র শনিবারে বাংলা সিনেমা দেখেন নাই? সবাই তো দেখছেন নাকি? জি স্যার দেখছি ওরা স্যার। তো প্রমাণ দেয়, ইদানিং বাইক চালানোর প্রমাণ দেয়। আচ্ছা, যেটাই হোক ওই বিষয়ে আমরা না গাই, ঠিক আছে? আমরা আবার আমাদের পড়ালেখায় ফেরত আসি। দেখেন, থ্রু জুলাই 2011 the ILO has adopted 189 কনভেনশন। মানে আইএলও এরকম ধারা আছে কয়টা? 189টা এরকম ধারা আছে, এবং এগুলো হচ্ছে 2011 সাল পর্যন্ত তারা হচ্ছে এগুলো এস্টাবলিশ করছে। ইফ দিস কনভেনশন আর রেটিফাইড ওয়ার্ডটার মানে হচ্ছে অনুমোদন দেয়া, অনুমোদন। স্যার কনভেনশন কি ধারা নাকি সম্মেলন টাইপ? না, কনভেনশন ধারা, আসলে সম্মেলন না। ঠিক আছে, মানে আপনি আমারে বলেন আইএলওর পক্ষে কি এই 2011 সাল পর্যন্ত 189টা বছরে মনে করেন একটা সম্মেলন হয়, 189টা সম্মেলন করা সম্ভব? না স্যার। আমার মাথাতে এটা আসছিল যে কনভেনশন মানে কি আসলে ধারা না সম্মেলন। এটা আসলে ধারা, মানে ওদের এরকম কোন একটা গাইডলাইন আছে যে গাইডলাইনের মধ্যে হচ্ছে 189টা গাইডলাইন বলা আছে বিভিন্ন সেক্টরে। ঠিক আছে, এবং যদি এই গাইডলাইন গুলার মধ্যে মনে করেন পার্টিকুলার কোনো গাইডলাইন, সাপোজ আমি ধরলাম যে 2 নাম্বার গাইডলাইনটা বা 3 নাম্বার গাইডলাইনটা বা 4 নাম্বার গাইডলাইনটা বা 5 নাম্বার গাইডলাইনটা বা 6 নাম্বার গাইডলাইনটা, যেই পার্টিকুলার গাইডলাইনটা কোনো একটা দেশের সরকার হচ্ছে রেটিফাইড করা মানে কি অনুমোদন দিবে, ওই দেশের জন্য ওই গাইডলাইনটা হচ্ছে ফলো করা কি হয়ে যাবে, একদম লিগ্যাল হয়ে, মানে কি বলবো, মানে না মানলে হচ্ছে এটা আসলে অপরাধের পর্যায়ে পড়বে। বুঝতে পারছেন? মানতে হবে বাধ্য স্যার। মানতেই হবে, বাধ্য। ইফ দিস কনভেনশন আর রেটিফাইড বাই এনাফ গভর্নমেন্টস দে বিকাম ইন ফোর্স, মানে মানতেই হবে। হাউএভার আইএলও কনভেনশনস আর কনসিডার্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড রিগার্ডলেস অফ রেটিফিকেশন। মানে হচ্ছে যদি কোনো দেশের সরকার মানে আইএলওর যে 189টা কনভেনশন আছে এগুলাকে অনুমোদন দিক বা না দিক কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক ভাবে আইএলওর এই 189টা কনভেনশনকে হচ্ছে লেবারদের জন্য স্ট্যান্ডার্ড রুল বা রেগুলেশন ধরা হয়। ঠিক আছে, when a convention comes into force it creates a legal obligation for ratifying nations to apply its provision। মানে এই 189টা ধারার মধ্যে যখন কোন একটা পার্টিকুলার ধারা, মনে করেন যা বললাম যে মনে করেন 10 নাম্বার ধারা বা 20 নাম্বার ধারা বা 40 নাম্বার ধারা, যেটাই বলি না কেন, কোন একটা পার্টিকুলার ধারা যদি সরকার একদম বলে দেয় যে পালন করতেই হবে বা সরকার যদি অনুমোদন দিয়ে দেয়, তখন ওইটা পালন করা আসলে কি লিগ্যাল অব্লিগেশন, বা আপনি মানে না পালন করলে কিসে পড়ে যাবেন, মানে আইনের চোখে আপনি অপরাধী হয়ে যাবেন আসলে যদি আপনি পালন না করেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে কনভেনশন গুলো আসলে কি কি বা কনভেনশন গুলো আসলে কিরকম। ইন 1998 the 86th International Labour Conference adopted the Declaration on Fundamental Principles and Rights at Work। 1998 সালে
এই আইএলওর একটা কনফারেন্স হয়েছিল, যেটাকে মানে আমরা কনভেনশন বলতেছিলাম, এরকম সম্মেলন, ওইটা আসলে কি কনফারেন্স। এবং এটা ছিল কততম কনফারেন্স? 86তম কনফারেন্স, ঠিক আছে। এখন কত হইতে পারে যে মানে 86টা কনফারেন্স কেমনে করে ফেলাইলো? তাহলে আসলে জানতে হবে যে আইএলও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটু গুগলে সার্চ দিলে হয়তো দেখতে পারবেন যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর বছরে তো একটা না, বছরে তো 2টা বা এরকম 3টা কনফারেন্স হইতে পারে। তো এরকম 1998 সালে আইএলওর 86তম কনফারেন্সে হচ্ছে আপনার ডিক্লারেশন অন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এন্ড রাইটস এট ওয়ার্ক, মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার কিছু মৌলিক অধিকার আছে। এই অধিকার হচ্ছে 4টা, 4 ফান্ডামেন্টাল পলিসিস। এই 4টা অধিকার কি কি? এগুলো হচ্ছে আইএলও ডিক্লেয়ার করছিল যে একটা কর্মক্ষেত্রে শ্রমিকদের 4টা বেসিক রাইট বা 4টা ফান্ডামেন্টাল রাইট আছে। এবং এই রাইট গুলো হচ্ছে দ্য রাইট অফ ওয়ার্কার্স টু অ্যাসোসিয়েট ফ্রিলি এন্ড বার্গেন কালেকটিভলি। অ্যাসোসিয়েট মানে কি? সহযোগিতা করা। মানে আপনি যদি একটা কোম্পানিতে আপনার মালিককে সহযোগিতা করেন, আপনার সহযোগিতা করার অধিকারটা হচ্ছে কিভাবে? ফ্রিলি। মানে আপনি ফ্রিলি সহযোগিতা করতে পারবেন, আপনাকে আপনার মালিক বাধ্য করতে পারবে না যে তুমি এই কাজটা করবাই বা তোমাকে করতেই হবে, আপনাকে বাধ্য করা যাবে না। বা আপনি আসলে কি বন্দী না, আপনি হচ্ছেন ফ্রি, ফ্রি অ্যাসোসিয়েট এন্ড বার্গেন কালেকটিভলি। এবং আপনি যদি আপনার মালিকের সাথে মতের কোনো কিছু নিয়ে অমিল হয়, আপনি কি করতে পারবেন? কালেকটিভ বার্গেনিং করতে পারবেন। আপনি একটা মতামত বা আপনি একটা কি বলবো, আপনি একটা ডিমান্ড সাবমিট করবেন, আপনার মালিক একটা মানে কতটুক ওটা ফুলফিল করতে পারবে সেটা বলবে, আপনারা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবেন। এটাকে কি বলে? কালেকটিভ বার্গেনিং বলে, আমরা অলরেডি দেখছি। তো আপনার অবশ্যই কি আছে? অ্যাসোসিয়েট ফ্রিলি, মানে মুক্তভাবে কাজ করার অধিকার আছে এবং কালেকটিভ বার্গেনিং করার অধিকার আছে এজ এ লেবার বা এজ এ শ্রমিক হিসাবে। দ্য এন্ড অফ ফোর্সড এন্ড কম্পালসারি লেবার, কাউকে কোনো ধরনের কাজে জোর করা যাবে না এবং বাধ্য করা যাবে না। কম্পালসারি মানে এটা করতেই হবে, এই ধরনের কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। দ্য এন্ড অফ চাইল্ড লেবার, শিশু শ্রম বন্ধ করতে হবে, ঠিক আছে। শিশু শ্রমকে মানে প্রমোট করা যাবে না। দ্য এন্ড অফ আনফেয়ার ডিসক্রিমিনেশন এমং ওয়ার্কার্স, শ্রমিকদের মধ্যে নারী পুরুষ বা বয়স্ক বা ইয়াং বা এই ধরনের বা মনে করেন যে অ্যাবরিজিনাল এথনিক, মানে হচ্ছে মানে আমার মানে আমি যদি বাংলাদেশের এরকম চিন্তা করি যে বাংলাদেশের যারা লেবার, আমি ওদেরকে হচ্ছে যারা নর্মাল মানে বাংলাদেশের যারা নর্মাল মানুষ, ওদেরকে হচ্ছে আমি খুব বেশি বেতন দিচ্ছি, আর যারা ট্রাইবাল বা উপজাতি ওদেরকে আমি কম বেতন দিচ্ছি, এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। আপনি কি ঘুমাই গেছেন সবাই? না স্যার। স্যার এই চারটা হচ্ছে কি? আইএলও ফাউন্ড হয়েছিল স্যার 1919 সালে। কত সালে? 1919 সালে স্যার। তাহলে এই 1998 থেকে 1919 বাদ দিলে কত হয়? ও স্যার 79 বছর স্যার। কত বছর? 79 বছর। 79। তার মানে কোন বছর মনে হয় 2-3টা কইরা কইরা 98 সালে 86তমটা হয়ে গেছে। তার মানে মনে হয় এরকম কোন একটা বছরে 2-3 বার করছে আর কি সম্মেলন। যাই হোক, নাইলে তো আসলে মিলে না। নাইলে এটা হওয়া উচিত ছিল কত? যদি বছরে একটা করে হয় তাহলে কি 79 বা 79তম। তো যেহেতু এটা 86তম, তার মানে কোন বছর এরকম 3-4 বছর হয়তো তারা বছরে 2 বার করে সম্মেলন করছে, ঠিক আছে। যাই হোক, আমরা এবার দেখি যে ফাংশনস এন্ড প্রোগ্রামস অফ আইএলও। আইএলওর আসলে কাজটা কি? আইএলও তো এরকম লেবারদের রাইটস বা কি বলবো রুলস রেগুলেশন নিয়ে কাজ করে, লেবারদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। আইএলও 4টা বেসিক প্রিন্সিপাল বা বেসিক রাইট বললো যে কি করা যাবে না, চাইল্ড লেবার বন্ধ করতে হবে, ফোর্স লেবার কম্পালসারি লেবার বন্ধ করতে হবে, তারপর কি ছিল আর দুইটা বই লাগেছি, কি ছিল? আনফেয়ার ডিসক্রিমিনেশন বন্ধ করতে হবে, আরেকটা কি ছিল? রাইট অফ ওয়ার্কার টু অ্যাসোসিয়েট ফ্রিলি এন্ড বার্গেন কালেকটিভলি, তাই না? এই 4টা ছিল কি আইএলওর 4টা বেসিক পলিসি বা প্রিন্সিপাল পলিসি বা ফান্ডামেন্টাল পলিসি, যাই বলেন না কেন, ঠিক আছে। এবার আমরা একটু সামনে আগাই যে ফাংশনস এন্ড প্রোগ্রামস অফ আইএলও। আইএলও আসলে কোন কোন জিনিস বা কোন কোন সেক্টরগুলো নিয়ে কাজ করে? লেবার স্ট্যাটিস্টিক্স। The ILO is a major provider of labor statistics. Labor statistics are an important tool for its member states to monitor their progress toward improving labor standards. প্রত্যেকটা দেশের শ্রমিকদের বর্তমানে কি অবস্থা আছে এই পরিসংখ্যানটা মেইনটেইন করে কে? আইএলও। আইএলওর যে 185টা সদস্য দেশ আছে, 185 না 193? 193। জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা দেশ, তার মধ্যে 185টা দেশ হচ্ছে আইএলওর সদস্য, ঠিক আছে। তো আইএলওর যে 185টা সদস্য দেশ আছে, তাদের বর্তমানে শ্রমিকদের কি পরিসংখ্যান, শ্রমিকরা কত টাকা বেতন পায়, শ্রমিকরা কি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে, এই পরিসংখ্যানগুলো মেইনটেইন করার দায়িত্ব হচ্ছে আইএলও।
তার মানে বাংলাদেশ যদি এখন চায় যে তারা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডে কোন পজিশনে আছে, তারা এই ডাটাটা কার কাছ থেকে পাইতে পারে? আইএলওর কাছ থেকে স্যার। আইএলওর কাছ থেকে পাইতে পারে। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বা ডাটাগুলা রাখার দায়িত্ব হচ্ছে আইএলও, ঠিক আছে? তারপর দেখেন যে ট্রেনিং এন্ড টিচিং ইউনিট, দ্য ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার অফ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ITCILO, ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার অফ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ITCILO, ঠিক আছে? মনে থাকবে এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইতালির তুরিন শহরে অবস্থিত, ঠিক আছে? বেসড ইন তুরিন, ইতালি। মানে ইতালির তুরিন শহরে হচ্ছে এরকম একটা সংস্থা আছে বা এরকম একটা ইউনিট আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবারদেরকে প্রশিক্ষণ দেয় বা লেবারদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আইএলওর কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো নিয়ে আইএলও কাজ করে। চাইল্ড লেবার বা শিশু শ্রম। আমরা শিশু শ্রম বলতে কি বুঝি? দেখেন যে রেফার টু ওয়ার্ক দ্যাট ইজ মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি অর মোরালি ডেঞ্জারাস এন্ড হার্মফুল টু চিলড্রেন। মানে যেই কাজগুলো হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে এবং নীতিগতভাবে বাচ্চাদের জন্য ডেঞ্জারাস, বিপজ্জনক এবং হার্মফুল, ক্ষতিজনক বা ক্ষতিকর, এই ধরনের কাজগুলোকে কি বলে? চাইল্ড লেবার বা শিশু শ্রম বলে। অ্যান্ড ইন্টারফেয়ার্স উইথ দেয়ার স্কুলিং, এবং যেই ধরনের কাজগুলো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা বা স্কুলে যাওয়াকে ব্যাহত করে। কিভাবে ব্যাহত করে? ডিপ্রাইভিং দেম টু দ্য অপরচুনিটি টু অ্যাটেন্ড স্কুল, তাদেরকে বঞ্চিত করে স্কুলে মানে অংশগ্রহণ করা থেকে। অবলাইজিং দেম টু লিভ স্কুল প্রিম্যাচিউরলি, মানে হচ্ছে তারা মনে করেন প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই তাদেরকে বাধ্য করে হচ্ছে স্কুল ছেড়ে দেওয়ার জন্য। or requiring them to attempt to combine school attendance with excessively long and heavy work, মানে তারা তাদের স্কুলের যে অ্যাটেন্ডেন্স বা স্কুলের যে পার্টিসিপেশন, তারা আসলে বাধ্য হয় ওই পার্টিকুলার টাইমটাতে স্কুলে না গিয়ে কাজ করতে। এটাই হচ্ছে কি কম্বাইনিং স্কুল অ্যাটেন্ডেন্স উইথ এক্সেসিভ লং এন্ড হেভি ওয়ার্ক। তো আপনারা কি আপনাদের ক্লাস করার অ্যাটেন্ডেন্স এরকম কোনো হেভি বা লং ওয়ার্কের সাথে কম্বাইন করতে বাধ্য হচ্ছেন? না স্যার। আপনারা ক্লাস করেন না কেন তাইলে? কোনো ক্লাস করি রেগুলার তো। আচ্ছা, কোনো যাই হোক, ক্লাস এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তার মানে হচ্ছে এই যে তারা ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছে না বা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ তাদেরকে স্কুলে না গিয়ে ওই পার্টিকুলার টাইমতে মানে ওই পার্টিকুলার টাইমে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো কোনো কাজ করা লাগতেছে। এরকম রিক্সা গ্যারেজ বা কোনো মেকানিক হিসেবে কোনো গ্যারেজে কাজ করতেছে বা হোটেলে কাজ করতেছে। তো এই মানে এগুলোই কি, এগুলো হচ্ছে চাইল্ড লেবারের মানে ডেফিনিশন আসলে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন যে আইএলও কিছু ইস্যু নিয়েও কাজ করে। আইএলওর একটা ইস্যু হচ্ছে forced labor. The ILO has considered the fight against forced labor to be one of its main priorities. During the interwar years, the issue was mainly considered a colonial phenomenon, and the ILO concern was to establish minimum standard protecting the inhabitants of colonies from the forced abuses committed by economic interest. আপনারা ব্ল্যাক ডায়মন্ড এই মুভিটা কেউ দেখছেন? জি স্যার দেখছি। এটার নায়ক কে ছিল? লিওনার্দো দ্য ক্যাপ্রিও না? জি স্যার। এই মুভিটার কাহিনী কি ছিল? এরকম কয়লা খনি নিয়ে বা কোন একটা খনি টাইপের কিছু নিয়ে না? জি স্যার, মানে ওই কি বলে আফ্রিকাতে হচ্ছে এরকম মনে হয় কোন একটা আফ্রিকাতে দিছে। সোনার খনি বা কিছু একটা ছিল বোধহয়। ওইখানে হচ্ছে শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করে, এই টাইপের মনে একটা কোনো কাহিনী ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। এরকম অনেক এটা তো কাহিনী স্যার- আছে। হ্যাঁ, স্যার এটা তো ইন্ডিয়াতে বানাইছে স্যার, কেজিএফ স্যার। আমি ওটা দেখি নাই, বাট আমি মানে দেখছি যে কেজিএফ মুভিটা তো দেখছি, একটা নায়ক দাড়িওয়ালা নায়ক পোজ মারছে, জি স্যার। পোস্টার দেখছি কিন্তু মুভিটা দেখিনি। যাই হোক, আপনার বাট কাহিনীটা হচ্ছে এরকমই যে যখন মানে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ধরনের মানে যে যুদ্ধগুলো হয়েছে, তখন ব্রিটিশরা এরকম বিভিন্ন জায়গায় মনে করেন জার্মানিতে বা ব্রাজিলে বা আফ্রিকাতে তাদের কি করছে, উপনিবেশ বা কলোনি তৈরি করছিল না? জি স্যার। তো ব্রিটিশদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল। তো তারা যেটা করতো, তারা টাকাগুলা দিয়ে ওই আফ্রিকার যে গরিব জনগোষ্ঠী আছে ওদেরকে বিভিন্ন কাজ করতে বাধ্য করতো আসলে। কারণ আফ্রিকাতে তখন কি চলতেছে, মনে করেন দুর্ভিক্ষ চলতেছে, শ্রমিকরা বা আফ্রিকার মানুষজন তখন আসলে খাবারের জন্য মানে বসে আছে যে টাকা দিলে কাজ করবে এবং এটা দিয়ে কিছু খাবে। ওরকম পরিবেশে এরকম যে ব্রিটিশ কলোনি গুলো হইতো বিভিন্ন দেশে, ব্রিটিশ কলোনি গুলো ট্রাই করতো কি শ্রমিকদেরকে বা এরকম যারা ওই দেশের নাগরিক ওদেরকে ফোর্স লেবার বা বাধ্য করতো আসলে তোমার কাজ করতেই হবে, তোমার এরকম কাজ না করলে তোমার টাকা দিব না।
তো এটাই হচ্ছে আসলে ফোর্স লেবার কনসেপ্ট। তো আইএলও হচ্ছে কি, সরাসরি ভাবে আইএলও ট্রাই করতেছে এই ধরনের ফোর্স লেবার কনসেপ্ট গুলাকে বন্ধ করার জন্য। বুঝতে পারছেন যে ফোর্স লেবার কনসেপ্টটা কি জিনিস? জি স্যার। জি আচ্ছা। স্যার। The Special Action Program to Combat Forced Labor has spearheaded the ILO's work in this field since early 2002 মানে 2002 সাল থেকে আইএলও হচ্ছে এই ফোর্স লেবার বন্ধ করার জন্য কাজ করে আসতেছে। The program is designed to মানে এই ফোর্স লেবার প্রোগ্রাম বা এই জন্য আইএলও আসলে কি কি করতেছে দেখেন, raise global awareness and understanding of modern forced labor মানে হচ্ছে পুরো বিশ্বব্যাপী ফোর্স লেবারের বিরুদ্ধে আইএলও হচ্ছে সচেতনতা বা কি বলবো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে। এবং মডার্ন ফোর্স লেবার, আধুনিক যুগে আসলে ফোর্স লেবার বলতে আমরা কি বুঝি? আগেরকার দিনে না হয় সোনার খনিতে কাজ করানো হচ্ছে ফোর্স লেবার, বা কয়লার খনিতে কাজ করানো হচ্ছে ফোর্স লেবার, বা মনে করেন আমরা দেখতাম যে ব্রাজিলে হচ্ছে এরকম রাবার বাগান ছিল, ব্রাজিলে হচ্ছে এরকম মানে ব্রিটিশরা হচ্ছে ব্রাজিলিয়ানদেরকে সম্ভবত রাবার ক্ষেতগুলোতে মানে জোর করে কাজ করাইতো এবং খুব একটা বেশি টাকা পয়সা দিত না। বাট এখন তো এরকম আর মানে রাবার বাগান, কয়লার খনি, সোনার খনি এগুলো নাই। এখন মানে মডার্ন এইজে বা মডার্ন সোসাইটিতে ফোর্স লেবার বলতে আসলে কি বোঝায়, এই জিনিসগুলো আইএলও চেষ্টা করতেছে ডিফাইন করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, যেন আমরা কাউকে বাধ্য না করি কোনো কাজ করতে। অ্যাসিস্ট গভর্নমেন্টস ইন ডেভেলপিং এন্ড ইমপ্লিমেন্টিং নিউ লস, পলিসিস এন্ড অ্যাকশন প্ল্যানস। আইএলও বিভিন্ন তার সংস্থাভুক্ত বা তার সদস্যভুক্ত দেশগুলোকে চেষ্টা করতেছে মানে বা যদি বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশের সরকারকে আইএলও কি চেষ্টা করতেছে, এরকম লেবার ল বা পলিসি বা অ্যাকশন প্ল্যান কিভাবে হচ্ছে এরকম ফোর্স লেবার বা চাইল্ড লেবার এগুলো বন্ধ করা যায়, এই ব্যাপারগুলোতে আইএলও সরকারকে হেল্প করতেছে রুলস এবং রেগুলেশন গুলো তৈরি করার জন্য। ডেভেলপ এন্ড ডিসিমিনেট গাইডেন্স এন্ড ট্রেনিং ম্যাটেরিয়ালস অন কি অ্যাসপেক্টস অফ ফোর্স লেবার এন্ড ট্রাফিকিং মানে হচ্ছে ফোর্স লেবার বা হচ্ছে কি বলবো মানে জোরপূর্বক যে মানে কাজ করানো হয়। আচ্ছা, ট্রাফিকিং মানে কি বলেন তো? তা ওই যে মানে পার্সন বা হ্যাঁ পার্সনই তো মানে কি বলে, হ্যাঁ বলেন। বাংলাটা হচ্ছে পাচার করা স্যার। হ্যাঁ, মানে নারী ও শিশু আমরা নরমালি দেখি যে পাচার করে, এরকম জি স্যার। নৌকা করে হচ্ছে আপনার সমুদ্র পথে অস্ট্রেলিয়া পাঠায় দিচ্ছে, মালয়েশিয়া পাঠায় দিচ্ছে, এবং পরে হচ্ছে ওই দেশের সরকার ওদেরকে একসেপ্ট না করে আবার একই নৌকাতে উল্টা দিকে পাঠায় দিচ্ছে। এরকম অনেক মানুষ দেখা যায় যে না খাইতে পাইরা মারা যায়, সমুদ্রে ডুবা যায়। এরকম দেখবেন যে আপনি কি চুরি করে অস্ট্রেলিয়া পাড়ি দিতে চান, এরকম মাঝে মধ্যে দেখবেন বিজ্ঞাপন আছে ফেসবুকে, দেখছেন কখনো? দেখেন নাই বোধহয়। বাট যারা ট্রাফিকিং করে বা এরকম পাচার করে তাদের কাজে এগুলো, তারা হচ্ছে 2 নাম্বার উপায়ে এরকম মানে মানুষদেরকে আরেকটা দেশের শ্রমিক হিসেবে পাচার করে দেয়। তো আপনার আইএলওর মানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এরকম ট্রেনিং ম্যাটেরিয়াল বা গাইডেন্স তৈরি করা, যেগুলো হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি বা যারা হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা, তারা যেন হচ্ছে এরকম ফোর্স লেবার বা যারা পাচারকারী তাদের বিরুদ্ধে কি করতে পারে, অ্যাকশন নিতে পারে। তো আইএলও হচ্ছে এই ধরনের গাইডেন্স বা গাইডলাইন গুলা প্রডিউস করতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে implement innovative programs that combine policy development, capacity building of law enforcement and labor market institution, and targeted field-based project of direct support for both prevention of forced labor and identification and rehabilitation of its victim। মানে হচ্ছে আইএলও এমন ভাবে তাদের প্রোগ্রামগুলোকে সেট করতেছে যেন হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট মানে আইন প্রণয়নকারী যে সংস্থা, পুলিশ, র্যাব, আর্মি, মানে যারা আমাদের দেশে আইন প্রণয়নকারী সংস্থা, এরা যেন এদের ক্যাপাসিটি বিল্ড করতে পারে এই ধরনের ফোর্স লেবার বা ট্রাফিকিং এগুলার এগেইনস্টে। এবং আইএলও হচ্ছে প্রজেক্ট বেস ইমপ্লিমেন্টেশন করতেছে, মানে হচ্ছে একদম সরাসরি ফিল্ডে গিয়ে তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে দেখাই দিচ্ছে যে কাজটা এভাবে আসলে করতে হয়। এন্ড হচ্ছে কি করতেছে দেখেন যে প্রোভাইড ডাইরেক্ট সাপোর্ট ফর বোথ প্রিভেনশন অফ ফোর্স লেবার এন্ড আইডেন্টিফিকেশন এন্ড রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে যদি এরকম কেউ পুনর্বাসন ভিকটিম থাকে মানে যারা হচ্ছে এরকম ফোর্স লেবার বা ট্রাফিকিং এর শিকার হইছে, ওদেরকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থাও করার চেষ্টা করতেছে আইএলও। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখেন আইএলও আরো কিছু ইস্যু নিয়ে কাজ করে। মিনিমাম ওয়েজ ল মানে শ্রমিকদের বেতন মিনিমাম কত হইতে হবে, এই ব্যাপারেও আইএলওর হয়তো গাইডলাইন আছে। দেখেন যে টু প্রোটেক্ট দ্য রাইট অফ লেবার্স ফর ফিক্সিং মিনিমাম ওয়েজ, আইএলও হ্যাজ ক্রিয়েটেড মিনিমাম ওয়েজ ফিক্সিং মেশিনারি কনভেনশন 1928, মিনিমাম ওয়েজ ফিক্সিং মেশিনারি এগ্রিকালচার
কনভেনশন 1951 এন্ড মিনিমাম ওয়েজ ফিক্সিং কনভেনশন 1970। তার মানে হচ্ছে 1928 সালে হয়তো এরকম কোন একটা কনভেনশন বা ল তৈরি হয়েছিল যে কোন শ্রমিক যদি মেশিনারি বা এরকম কোন কি বলবো ইকুইপমেন্ট পরিচালনা করে তাহলে তার বেতন কত হবে, কোন শ্রমিক যদি এগ্রিকালচার বা কৃষি রিলেটেড কোন মেশিনারি পরিচালনা করে তাহলে তার বেতন কত হবে, এবং হয়তো 1970 বা 1970 সালে ইন জেনারেল একটা শ্রমিকদের আসলে মিনিমাম বেতন কত হওয়া উচিত, মানে আইএলও হয়তো এরকম কোন একটা গাইডলাইন বলে দিছে, হয়তো ওদের গাইডলাইনটা খুললে দেখা যাবে যে আসলে কি আছে ওইখানে। তারপর দেখেন যে এইচআইভি এইডস, প্রিভেনশন অফ এইচআইভি, ম্যানেজমেন্ট এন্ড মিটিগেশন অফ দ্য ইম্প্যাক্ট অফ এইডস অন দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক ইনক্লুডিং কেয়ার এন্ড সাপোর্ট অফ ওয়ার্কার্স ইনফেক্টেড এন্ড এফেক্টেড বাই এইচআইভি এইডস। তার মানে হচ্ছে শ্রমিকদের মধ্যে বিশেষ করে হচ্ছে আফ্রিকাতে আমরা জানি যে এইচআইভি বা এইডস এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, মানে একটা গরিব দেশ এবং ওইখানে মানুষ ঠিক মতো খাইতে পারে না। তো এই ধরনের কন্ডিশন গুলো যেখানে হচ্ছে এইচআইভি বা এইডস এর প্রাদুর্ভাব খুব বেশি, তো শ্রমিকদেরকে এইডস বা এইচআইভি থেকে প্রোটেক্ট করার জন্য কি ধরনের গাইডলাইন ফলো করা উচিত বা কি মেনটেন করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আইএলও কাজ করে। এবং কোন শ্রমিক বা কোন লেবার এরকম যদি আক্রান্ত হয়ে যায় এইডস বা এইচআইভি তে, তাদেরকে সাপোর্ট দেয়া বা তাদের চিকিৎসার ব্যবস্থা করা বা তাদেরকে হেল্প করা, এই কাজগুলোও আইএলও করে থাকে। বোঝা গেছে? জি আচ্ছা, এরপর দেখেন যে ইন্ডিজেনাস পিপল। ইন্ডিজেনাস পিপল কারা বলেন তো? বাংলাদেশের জন্য ইন্ডিজেনাস পিপল কারা? মুস্তাফিজ, জি স্যার। আপনি কি বাংলাদেশের জন্য ইন্ডিজেনাস পিপল? এটা অর্থ তো জানি না। হ্যাঁ এরকম দেশীয় আমি এই কি দেশে বাংলাদেশের জন্য ইন্ডিজেনাস পিপল? স্যার অর্থটা স্যার জানতে পারলে স্যার বলতে পারতেন স্যার। দেশীয় হ্যাঁ, দেশীয় মানে হচ্ছে এই হ্যাঁ দেশীয়। তার মানে আমরা সবাই হচ্ছে কি বাংলাদেশের জন্য ইন্ডিজিনিয়াস পিপল। ঠিক আছে? আইএলও কনভেনশন 169, ওই যে দেখছি কতগুলো জানি কনভেনশন ছিল, 183 না 84টা কয়টা ভুলে গেলাম তো। 193 স্যার। 193টা তো আইএলও হচ্ছে 185 স্যার। 85 জাতিসংঘের স্যার। সদস্য। 85 না, ও স্যার 189টা 199 কনভেনশন। 185টা হচ্ছে কি আইএলও সদস্য দেশ। জি স্যার। তাহলে এই যে 189টা কনভেনশনের মধ্যে দেখেন কয় নাম্বার কনভেনশন? 169 নাম্বার কনভেনশনটা হচ্ছে কনসার্নস ইন্ডিজেনিয়াস এন্ড ট্রাইবাল পিপল ইন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে স্বাধীন দেশের যারা নাগরিক এবং যারা হচ্ছে উপজাতি আছে তাদেরকে নিয়ে আইএলওর একটা আইন আছে বা একটা রুল আছে, যে রুলটা হচ্ছে তাদের 189টা কনভেনশনের মধ্যে 169 নাম্বার কনভেনশনটা 169। It was adopted on 27 June 1989 by the General Conference of the ILO at its 76th session। মানে হচ্ছে আইএলওর যে সাধারণ সম্মেলনগুলো হয় তাদের মধ্যে যে 76 নাম্বার যে সম্মেলনটা হয়েছিল, এবং কত সালে হয়েছিল? 1989 সালে হয়েছিল। ওই সম্মেলনে হচ্ছে এই আইএলও তাদের 169 নাম্বার কনভেনশনটা বলছিল, যেই কনভেনশনটা হচ্ছে কিসের উপর ভিত্তি করা, যেই কনভেনশনটা হচ্ছে একটা স্বাধীন দেশের নাগরিক এবং উপজাতি এদেরকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। Its entry into force was 5th September 1991। এই লাইনটার মানে বলতে পারবেন? Its entry into force was 5th September 1999। মানে স্যার এটা যে লিগ্যাল বা এর মধ্যে মানে এটা মানতেই হবে। করার মধ্যে বিচার হ্যাঁ, করার মধ্যে মানে 1989 সালে এটা যদিও এরকম প্রস্তাব করা হয়েছিল বাট এটাকে ফোর্স করা হয়নি। ওই যে আমরা বলছিলাম না একটা ওয়ার্ড কি জানি, রিটেট না কি জানি, রেলিগেট না রিটেট, কি বলছিলাম? ডেলিগেট। সব ভুলে যাইতেছি। জি স্যার, থিওরি তো স্যার অনেক কিছু স্মরণ শক্তি খুব খারাপ আমার, আপনাদের স্মরণ শক্তি মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো। এই যে দেখেন রেটিফাইড, দেখছেন? মানে যদি কোনো সরকার এটাকে রেটিফিকেশন দেয় বা রেটিফাই করে তখন হচ্ছে কি এটা মানতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক হয়ে যায়। তো মনে করেন যে এই যে আপনার আমরা লাস্ট যে পয়েন্টটা দেখলাম ইন্ডিজিনিয়াস পিপলদেরকে নিয়ে আইএলওর যে কনভেনশনটা 169 নম্বর কনভেনশন, এটা হচ্ছে প্রস্তাব করা হয়েছিল 1989 সালে, বাট এটাকে রেটিফিকেশন মানে যা আছে এগুলো করে একদম ফোর্স করা হয়েছিল কত 1991 সালের সেপ্টেম্বরের 5 তারিখ থেকে। ঠিক আছে? আচ্ছা, migrant worker refer to those who moves from place to place to do their job. For the rights of migrant worker, ILO has adopted conventions including migrant workers,
সাপ্লিমেন্টারি প্রভিশন কনভেনশন 1975 এন্ড 1990। 1975 এবং 1990 সালে আইএলওর যে আপনার কনফারেন্স গুলো হয়েছিল, ওইখানে হচ্ছে আইএলও মাইগ্রেন্ট ওয়ার্কার বা যারা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারের বাংলা কি, ভালো বাংলা কি বলেন তো? স্যার যাযাবর বা অভিবাসী। যাযাবর না, আসলে অভিবাসী। অভিবাসী। মানে বানানটা অভিবাসী বানান ঠিক আছে নাকি একটু দেখেন। মানে যারা হচ্ছে আমাদের দেশের নাগরিক কিন্তু তারা আসলে অন্য কোনো দেশে কাজ করে শ্রমিক হিসেবে, এদেরকেই বলে কি মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা কাজ করার জন্য এক দেশ থেকে আরেক দেশে গেছে। জি স্যার। এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের রাইটস বা তাদের যে কি বলবো অধিকার আছে এগুলো নিয়ে কথা বলছে আইএলও। তার 1975 এবং 1990 সালে যে কনফারেন্স গুলো হয়েছিল ওইখানে এই রিলেটেড কনভেনশন গুলো হচ্ছে মানে প্রস্তাব করা হয়েছিল মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে নিয়ে। আচ্ছা, এরপর দেখেন যে ডোমেস্টিক ওয়ার্কার। ডোমেস্টিক ওয়ার্কার কারা? ডোমেস্টিক ওয়ার্কার্স আর দোজ হু পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্ক ফর এন্ড ইন আদার পিপল হাউসেস। মানে ডোমেস্টিক ওয়ার্কার তারাই যারা হচ্ছে অন্যের জন্য কাজ করে এবং অন্যের বাড়িতে কাজ করে। বোঝা গেছে? জি স্যার। মানে যারা কাজ করতেছে কি ফর আদার পিপল এবং কাজ করতেছে কোথায়? ফর এট আদার পিপলস হাউস। অন্যের জন্য কাজ করতেছে এবং অন্যের বাড়িতে কাজ করতেছে, এরকম যারা আছে তাদেরকে বলা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার। ফর এক্সাম্পল দে মে কুক, মানে আপনার বাসায় যদি কোনো কুক থাকে বা রাঁধুনি থাকে সেও ডোমেস্টিক ওয়ার্কার। ক্লিন দ্য হাউস, যদি কোনো পরিচ্ছন্নতা কর্মী থাকে সেও ডোমেস্টিক ওয়ার্কার। এন্ড লুক আফটার চিলড্রেন, মানে হচ্ছে যদি এরকম কোনো ইয়া থাকে, ওই বাইরের দেশে আমরা দেখি না বাচ্চাদেরকে রাখে যে বলে গভর্নেন্স বলে না, গভর্নেন্স বলে, আমি ওয়ার্ডটা ভুলে গেছি। এই যে বাইরের দেশে বাচ্চা কাচ্চা এরকম বাচ্চা কাচ্চারা হচ্ছে তাদের মা বাবারা কি এরকম একজনের কাছে রাখা যায় না? ন্যানি স্যার। ন্যানি তো মনে হয়, জানি না, ওয়ার্ডটা মনে হয় গভর্নেন্স, আমি ভুলে গেছি। হতে পারে স্যার মানে গভর্নমেন্ট। বাইরের দেশে এরকম আপনি চাইলে চাকরি করতে পারবেন, আপনাকে বেতন দিবে, আপনি আরেকজনের বাচ্চা কাচ্চা পালবেন। ঠিক আছে, ওয়ার্ডটা প্রবাবলি গভর্নেন্স। তো গভর্নেন্সও কিন্তু কি ডোমেস্টিক ওয়ার্কার, কারণ সে কি করতেছে আরেকজনের বাসায় গিয়ে তার জন্য কাজ করতেছে আসলে। ঠিক আছে, তো ডোমেস্টিক ওয়ার্কারের ডেফিনিশন আমরা বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে পার ঘন্টায় ওয়েজ পার আওয়ার, শ্রমিকদের বা লেবারদের আসলে বেতন কত, পার ঘন্টায় কত টাকা ইনকাম করে। এটা বিভিন্ন দেশের একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে। ইউকে তে কত দেখেন 5.73। এগুলো বলা আছে কিসে? পাউন্ডে বলা আছে। 1 পাউন্ড সমান সমান হচ্ছে 107.17 টাকা। এবার তাইলে ইউকে তে বা লন্ডনে হচ্ছে একজন শ্রমিক মানে পার আওয়ারে কত টাকা ইনকাম করে দেখেন তো? প্রায় 600 টাকার মতো ইনকাম করে মনে হয়। ঠিক না ভুল? স্যার 1 ঘন্টাতে ঠিক স্যার। তাহলে একদিনে যদি আমি ধরি সে কাজ করতেছে 10 ঘন্টা, তাহলে একদিনে কত টাকা ইনকাম করতেছে? 6000 টাকা। একদিনে প্রায় 6000 টাকা ইনকাম করতেছে। দেখেন অস্ট্রেলিয়াতে পার ঘন্টায় কত টাকা ইনকাম করে? 7.01, মানে প্রায় 700 টাকার মতো। কানাডাতে কত? 4.36 থেকে 5.35। সাইপ্রাসে কত? 4.09। মানে এখানে আসলে আপনাদের এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটা কম্পারিজন দেখানো হয়েছে। আমেরিকাতে কত? আমেরিকাতে হচ্ছে 4.44, মানে প্রায় কত টাকার মতো? 450 বা 500 টাকার মতো। সবচেয়ে বেশি হচ্ছে কোন দেশে? ওয়েজ পার আওয়ার আয়ারল্যান্ডে 60 টাকা, মানে 7.77 পাউন্ড, প্রায় 800 টাকা বা 850 টাকার মতো বা 700 টাকার মতো। আচ্ছা, এবার বলেন বাংলাদেশে একজন লেবারের পার ঘন্টার ইনকাম কত বলেন তো? 50 টাকা। আরো কম, 25-30 টাকা স্যার। 30 টাকা। এটা হচ্ছে 2000 কত সালে? 2000 হচ্ছে আপনার 15-14 সালে। 17। আমি 2014 সালে দেখছি যারা হচ্ছে এরকম দিন মজুর বা মাটি কাটের লেবার আছে না, জি স্যার। স্যার এখন তো স্যার বেড়ে গেছে স্যার। একদিন স্যার এখন ডেলি 600 টাকা নেয় স্যার। তাহলে আরেকটু, তাহলে আপনার তাহলে পার ঘন্টায় 60 টাকা ইনকাম করে, চিন্তা করেন আপনি। জি স্যার। তো তাহলে কত কম বুঝতেছেন আমাদের দেশের লেবারদের বেতন বা আমাদের দেশের লেবারদের এই জন্য শ্রমের তো মূল্য। স্যার আচ্ছা, আমরা আরেকটু দেখি যে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, মানে বাংলাদেশ শ্রম আইন 2006। তো বাংলাদেশের লেবার যে রুল আছে বা বাংলাদেশের শ্রমিকদের জন্য যে আইন আছে ওটাতে কি বলা হয়েছে একটু দেখেন। A labor is defined under the law of Bangladesh in section 265। হয়তো 2 নম্বর সেকশনের
65 নম্বর ধারা এরকম বাংলাদেশ লেবার অ্যাক্টের মধ্যে আছে, সেখানে বলা হয়েছে যে লেবার মিন্স এনি পারসন ইনক্লুডিং এ ট্রেনি, probationer, whether the terms and conditions of his or her employment are expressly written or not, who is employed directly or through a contractor or agency for any skilled, unskilled, physical, technical, business development or clerical job in any establishment or industry, but does not include any person responsible primarily for administrative or managerial duties. মানে কিছু বুঝছেন? না স্যার। আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনে ফার্স্টে জয়েন করি, যেমন আমি যখন বায়োস্টে জয়েন করছিলাম, প্রথম 1 বছর আমার কিন্তু চাকরি পার্মানেন্ট হয় নাই। এটাকে বলা হচ্ছে কি পিরিয়ড? প্রফেশনারি পিরিয়ড। এবং এই প্রফেশনারি পিরিয়ডে আমরা কিন্তু কেবলমাত্র আমাদের যে মূল বেতন, ওই মূল বেতনটা পাই। আমরা কিন্তু অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারি না, ঠিক আছে? যে সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমরা আমাদের এই প্রফেশনারি পিরিয়ড শেষ হওয়ার পরে আমরা যখন পার্মানেন্ট হই তখন পাই। তার মানে একটা এমপ্লয়ি যখন হচ্ছে এই প্রফেশনারি পিরিয়ডে থাকবে, সে এবার হচ্ছে কি বলবো ট্রেনি হোক, অনেকে ইন্টার্নশিপ করে না বিভিন্ন কোম্পানিতে, ইন্টার্ন বা ট্রেনি হিসেবে সে যদি ইন্টার্নশিপ করে বা সে যদি প্রফেশনারি পিরিয়ডে থাকে এবং সে দক্ষ হোক বা অদক্ষ হোক, সে ফিজিক্যাল কাজ করুক, মানে সে কায়িক পরিশ্রম করুক, সে টেকনিক্যাল কাজ করুক, সে হচ্ছে তার মাথা খাটায় কাজ করুক, যাই করুক না কেন, সে যদি কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা ম্যানেজারিয়াল ডিউটি, মানে কোন অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজারিয়াল ডিউটির সাথে জড়িত না থাকে, তাইলে তাকে আপনি কি বলবেন? লেবার। তাকে আপনি লেবার বলবেন। বোঝা গেছে? তারপরে বায়োস্টে যখন আমি জয়েন করছিলাম প্রথম 1 বছর, ওই 1 বছর মনে করেন আমি বায়োস্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি পালন করি নাই। আমি মনে করেন যে শুধু কি বলবো, শুধু মনে করেন আপনাদের ক্লাসও নেই নাই, মনে করেন শুধু ক্লাস লেকচার বানাইছি বসে বসে, কিন্তু কোনো ক্লাস নেই নাই। আমি কোনো ম্যানেজারিয়াল ডিউটি আমি কোনো কিছু ম্যানেজও করিনি। আমি শুধু কি করছি, বাসায় বসে বসে ক্লাস লেকচার বানাইছি, বানায় বানায় মনে করেন যারা টিচার ছিল তাদেরকে দিছি, সাপ্লাই দিছি, কিন্তু আমি কোনো ক্লাস নেই নাই। তাইলে আমরা বলেন আমি তাহলে কি ওই বছর কি ছিলাম বায়োস্টে? লেবার। লেবার ছিলাম, ঠিক আছে? বাট আমি মনে হয় ক্লাস নিছি, যার জন্য আমি মনে হয় লেবার ছিলাম না। আমি মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করছি, ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করছি, সো আমি লেবার ছিলাম না, ঠিক আছে? যাই হোক, স্যার আপনি আমার ভাই বানি ছিলেন স্যার। আরে ভাইবা নিলে কি আমি লেবার থেকে মুক্ত হয়ে গেলাম? আর সহজ কথা হচ্ছে আমরা যারা চাকরি করি আমরা সবাই লেবার, আসলে সত্যি কথা আমরা সবাই লেবার। দেখেন বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এ আরো কিছু কথাবার্তা বলা আছে যে এনিওয়ান এমপ্লয়েড ফর প্রাইমারিলি ক্লেরিক্যাল পারপোজ would come within the definition of labor. However, someone appointed for managerial or administrative post with some clerking job would be outside of the purview. The preview of the Labor Act 2006. মানে আপনি যদি কোন একটা অর্গানাইজেশনে ক্লার্ক হিসেবে বা ক্লারিক্যাল কাজ কারবার করার জন্য জয়েন করেন, যে আপনার কাজ হচ্ছে চিঠিপত্র বা ফাইল এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া, আপনার কাজ হচ্ছে ফটোকপি করা, আপনার মানে ডকুমেন্টেশন করা, টাইপ করা, এগুলো আপনার কাজ। ডকুমেন্ট আপনাকে মনে করেন কেউ একজন লিখে দিবে, বলবে তুমি এটা আমাকে টাইপ করে দাও, আপনি টাইপ করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে কোন ক্যাটাগরিতে ফেলানো যাবে বলেন? লেবার। বাট আপনি যদি ওই ক্লারিক্যাল জবগুলোর পাশাপাশি অল্প একটু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করেন, সেই ক্ষেত্রে আপনাকে আর লেবার ক্যাটাগরিতে ফেলানো যাবে না। এবং এটা বলা হয়েছে কি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। বোঝা গেছে? জি স্যার। স্যার এটা মেবি পারভিউ হবে, কারণ পারভিউ Purview? হচ্ছে দেখলাম স্যার আওতায়। আউটসাইড অফ দ্য পারভিউ, আচ্ছা হইতে পারে। মানে এরকম যদি কোনো ওয়ার্ডে কনফিউশন থাকে, যেমন আমার কনফিউশন মনে হচ্ছে যে আমি বলতেছি যে ভুল, তাহলে একটু গুগলে সার্চ দিয়ে ওয়ার্ডটার মানেটা দেখে নিন, তাহলে আর কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি, আমাদের স্লাইড শেষ, আমাদের চ্যাপ্টার 5 ও শেষ। ও ঠিক আছে, বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। স্যার এটার জন্য একদিন ছুটি নেই স্যার? হ্যাঁ ইনশাআল্লাহ
আগামী পরশুদিন মানে কি বার? পরশুদিন হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার দিন রাতে হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ক্লাস করব, মঙ্গলবার দিন বিকালে প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস নিব না। ঠিক আছে? মিড টার্ম ব্রেক একদিন প্রফেশনাল প্র্যাকটিস শেষ হয়েছে এর জন্য। জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করেন যে কি আবার কি স্যার? একটু দাঁড়ান। আর এই সাবজেক্টে তো 1 মাস বন্ধ দেওয়া দরকার। 1 মাস 2 মাস দিলে ওটা শেষ করা যেত না। আপনাদেরকে যে পরীক্ষার সময় কি করব একটা স্যার? পিডিএফ দেখতেছেন, একটা এত পিডিএফ, পড়া স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আপনাদের জন্য আমার তৈরি করা সুপার শর্ট সাজেশন। ঠিক আছে? জি স্যার। এই দেখেন চ্যাপ্টার 1 থেকে মাত্র 9টা কোশ্চেন, চ্যাপ্টার 2 থেকে মাত্র একটা কোশ্চেন। আল্লাহ। ঠিক আছে? চ্যাপ্টার 3 থেকে মাত্র কয়টা কোশ্চেন? 1 2 3 4 5 6 7টা কোশ্চেন, মানে টোটাল চ্যাপ্টার 5 পর্যন্ত মাত্র 35টা কোশ্চেন। এই 35টা কোশ্চেন করলে আপনাদের মিড টার্মের আগের সিলেবাস শেষ। স্যার এতগুলো ঠিক আছে। 35টা স্যার এতগুলা। আর মিড টার্মের 105 পরে নাম্বার। আছে হচ্ছে মাত্র 30টা, টোটাল 65টা কোশ্চেন। স্যার তাহলে 210 নাম্বার স্যার। স্যার আপনার অবস্থা ব্যাংকের মতো হয়ে গেছে। স্যার আমাদের উপরে এমন ব্যাংক, অত্যাচার। আমারে ব্যাংক বললেন কি জন্য? ব্যাংক কি করে? 5 কোটির আগে মাত্র লেখে, 50 কোটির আগে মাত্র লেখে, আপনার এই অবস্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে এই 35টা কোশ্চেন আমরা মোটামুটি পড়ছি। এখন হচ্ছে দেখেন যে আমরা চ্যাপ্টার 5 শেষ করছি, যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, একটা এন এখানে বাদ গেছে, আমি টাইপ করতে ভুল করছি, এন্ড হোয়াট আর দ্য অ্যাজাম্পশন অফ স্কলারস অ্যাবাউট দিস। ওই যে স্কলাররা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সম্পর্কে কিছু কথাবার্তা বলছিল না, যে কনফ্লিক্ট হচ্ছে ইনএভিটেবল, হবেই মালিক আর শ্রমিকের মধ্যে। মালিক চাবে তার স্বার্থ রক্ষা করতে, শ্রমিক চাবে তার স্বার্থ রক্ষা করতে। এরকম 3টা বা 4টা মনে হয় স্কলাররা অ্যাজাম্পশন দিছিল এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে। যাই হোক, তারপর হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইউনিটারিজম, প্লুরালিস্ট এন্ড রেডিক্যাল পার্সপেক্টিভ আমরা পড়ছি। হোয়াট ইজ লেবার রিলেশন এন্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট আমরা দেখছি। হোয়াট ইজ কালেক্টিভ বার্গেনিং এন্ড কালেক্টিভ এগ্রিমেন্ট আমরা দেখছি। হোয়াট ইজ ইউনিয়ন এন্ড হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইট, ইউনিয়ন কেন থাকা দরকার এটা আমরা আজকে দেখছি, তাই না? জি স্যার। হোয়াট ইজ আইএলও, ডিসকাস অ্যাবাউট ইটস গভর্নিং স্ট্রাকচার। এটা কি এমন কঠিন কিছু? আইএলও কি আর আইএলও গভর্নিং স্ট্রাকচার 2:1:1, এটা লিখতে মানে 2 থেকে 3 লাইনের কোশ্চেন, মানে দেখতে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু পড়তে গেলে দেখবেন আসলে হয়তো তেমন কিছু না, আবার উল্টাটাও হইতে পারে, বলা যায় না। আচ্ছা দেখেন, what are the 4 fundamental policies of ILO? ILO 4টা ফান্ডামেন্টাল যে পলিসি আছে, কি কি ছিল পলিসিগুলা? রোল নাম্বার 1 আপনি বললে আপনার অ্যাটেন্ডেন্স দিব, আপনি নাহলে দিব না। কোন প্রথম পলিসিটা বলেন? ILO এর ফার্স্ট পলিসি কি ছিল? স্যার মনে নেই স্যার। আজকে স্যার অনেক পড়াছেন স্যার। প্রথম পলিসিটা ছিল হচ্ছে লেবাররা হচ্ছে ফ্রি, মানে তারা হচ্ছে ফ্রিলি ফ্রি অ্যাসোসিয়েট, মানে তারা ফ্রিলি সাহায্য করবে এবং কি ফোর্স লেবার করা যাবে না, কাউকে বাধ্য করা যাবে না। তারপরেরটা কি ছিল? শিশু শ্রম করা যাবে না, চাইল্ড লেবার বন্ধ না, না। করতে হবে, চাইল্ড লেবার বন্ধ করতে হবে। ফোর্স লেবার ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন করা যাবে না, আর লাস্টেরটা জানি কি ছিল ভুলে গেছি। লাস্টেরটাই স্যার ডিসক্রিমিনেশন ছিল, সেকেন্ডটা মনে হয় বাদ দিছি। সেকেন্ডটা কি ছিল? পাচার করা যাবে হার্ড না, ছিল ট্রান্সফার করা যাবে না স্যার। হার্ড ট্রাফিকিং, ট্রাফিকিং। ট্রাফিকিং। জি স্যার। জি স্যার ট্রাফিকিং। যাই হোক, মানে আমি ভুলে গেছি, আপনারা দেখবেন, আপনাদের ইনশাআল্লাহ মনে পড়বে। 33 নাম্বার কোশ্চেন হচ্ছে কি ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশনস এন্ড প্রোগ্রামস অফ আইএলও। এই যে আমরা দেখলাম যে কি কি ফাংশন আছে আইএলও, কি কি প্রোগ্রাম আছে, চাইল্ড লেবার, ফোর্স লেবার, এইচআইভি এইডস, তারপর হচ্ছে কি মিনিমাম ওয়েজেস, মানে মিনিমাম কত টাকা বেতন পাইতে হবে, এরকম একটা জি ছিল। স্যার। আর কি ছিল? প্রফেশনাল ট্রেনিং বলে একটা মনে প্রোগ্রাম ছিল। ওই যে ইতালির তুরিন, মানে তুরিন শহরে জানি কি একটা আছে, জি স্যার। আইএলও সিআইএলও নামে জানি কি একটা আছে। আইটিসিএলও সিআইএলও। আইটিসিআইএলও নামে কিছু একটা আছে বোধহয়। জি স্যার। আচ্ছা, ফায়ার। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ লেবার, মানে বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী তাদেরকে আমরা লেবার বলতে পারবো? যারা হচ্ছে কোম্পানির ক্লারিক্যাল কাজকর্ম করবে, যারা হচ্ছে কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ বা ম্যানেজারিয়াল কাজকর্মে ইনভলভ থাকবে না, তারাই লেবার। অথবা যারা হচ্ছে প্রফেশনারি পিরিয়ডে থাকবে বা ট্রেনি, স্কিলড হোক আনস্কিলড হোক, দক্ষ হোক অদক্ষ হোক, কিন্তু যদি কোনো ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না করে, তাইলেই সে কি? সে হচ্ছে আমার মতো আপনার মতো লেবার। বোঝা গেছে? আচ্ছা, আমরা স্টুডেন্ট স্যার। বুঝি নাই। আমরা এখনো স্টুডেন্ট স্যার। আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ লেবার হয়ে যাবে। জি স্যার। আর কয়েকদিন পরে স্যার। বাইক চালানো লেবার, হলুদ ক্যাপ পয়রা ঘুরো সাবার কস লেবার না। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখানে মোটামুটি শেষ। আমি জানি না অনলাইনে অ্যাটেন্ডেন্স এটা কেমনে কাউন্ট করে, তারপর আজকে ম্যানুয়ালি নেই।
যদি দেখি যে মানে অ্যাটেন্ডেন্স অটোমেটিক কাউন্ট হচ্ছে তাহলে আর পরের দিন থেকে নিব না অ্যাটেন্ডেন্স। হ্যাঁ স্যার মাত্র 9 জন আছে। বাকিরা কই গেছে? তাই না স্যার? আচ্ছা একটু দাঁড়ান, এটা কি গরু না কুকুর? আইডি গুলা বলেন। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2 নাই স্যার কনিকা স্যার। ছিল তো স্যার কি ছিল? জি স্যার গায়েব হয়ে গেছে স্যার। হ্যাঁ ছিল। আচ্ছা আমি ও মানে ও কতক্ষণ ছিল বুঝবো কেমনে? আচ্ছা যাই হোক, আজকে লাস্ট ক্লাস, মানে মিড টার্মের আগে আমাদের লাস্ট ক্লাস। তাহলে স্যার সবারই দিয়ে দেন স্যার। সবাইরে দিব না, মানে যে একটু মানে 1 মিনিট 2 মিনিট ছিল তারও দিব না, মোটামুটি ছিল আর কি, তারে দিব। রোল নাম্বার 3 আরিফ, ইয়েস স্যার। রোল নাম্বার 6 আমজাদ, Yes, sir. রোল নাম্বার 9 নদী, রোল নাম্বার 10 শহীদ। নাই স্যার। এই কি ফুটবল খেলে? কি খেলে স্যার? রোল নাম্বার 11, ইয়েস স্যার। রোল নাম্বার 12, Yes, sir. রোল নাম্বার 15, ইয়েস স্যার। রোল নাম্বার 16, ইয়েস স্যার। রোল নাম্বার 20। ইয়েস স্যার। আচ্ছা কনিকাকে বলবেন ওর দুইটা প্রেজেন্ট হচ্ছে রেড মার্ক হইছে, আগে একটা ছিল আজকে একটা, তার মানে ওর একটা অ্যাবসেন্ট, ঠিক ওটা বলে দেন। জি স্যার। আচ্ছা আর কি আছে? আর কেউ নেই স্যার। আজকে আমরা টোটাল ক্লাস করছি 16টা, ঠিক আছে? জি স্যার। স্যার একটু 16টা এটা ক্লাসের দেখেন। ভিডিও, 16টা ক্লাসের ভিডিও আমার কাছে আছে। আমি হচ্ছে চেষ্টা করব কালকে সবগুলো একসাথে সিরিয়ালে আপলোড করে দিতে। স্যার এটা দেখা যাবে স্যার। অ্যাটেন্ডেন্স জি স্যার। দেখা যাবে। Attendance না ওদিন দেখাইছিল? প্রেজেন্ট। না 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 ওটা ওটা কি ট্রান্সপোর্টেশনে ছিল। কিসের ছবি? এটা কি ছবি? দেখতেছেন? কোনের ছবি? হাইব্রিড নাকি? আচ্ছা দেখতেছেন নাকি না বলেন? জি স্যার দেখতেছি স্যার। এই যে ও, আমি তো 15টা সব ক্লাসের ক্লাস মধ্যে করছি। কে কয়টা করছেন দেখেন ক্লাস। ওয়াও আমি 15টা ক্লাস করছি। আমি যত ফায়ার। 16টা ক্লাস 16টা। হ্যাঁ আসিফও 15টা ক্লাসের মধ্যে 15টাই করছে। স্যার আমার একটা নেটের প্রবলেম ছিল এখানে আসতে পারিনি। উর্মির একটা মিস আছে, উর্মির এটা রেড কালার হয় নাই, দাঁড়ান এই যে একটা মিস। আমি তো সবগুলা করছিলাম। আরিফের 2টা মিস। হ্যাঁ তুমি আরিফ বলবে। সবগুলো করছো, এর ভিতরে নেট ছিল না স্যার দেখছি ওইটাতে red- দিন শুধু নেট ছিল না, আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক ঢুকতে চেষ্টা করতে পারি নাই। কে কে নদী কোশ্চেনটা করছে? কান্দিস একটু না, নামটা বলেন, কান্দিস না। নামটা বলেন। নদী নদী নদী। ওকে আপনাকে আমি অ্যাবসেন্ট দিছি, আপনাকে আমি রেড কালার বানায় রাখছি। আপনি যদি আরেকদিন এরকম কষ্ট করেন ক্লাস করতে তাহলে দুইটা মিলে আপনার একটা অ্যাবসেন্ট হবে। কি? আসিস না এই কান্নাকাটি করতেছেন কি স্যার? নদী আরেকটু জোরে, তাহলে স্যার প্রেজেন্ট দিয়ে দিবে। এগুলা কিন্তু নদীর রেকর্ড হইতেছে, বুঝছেন? এগুলা কিন্তু আমি মানে কাটাকাটি করবো না, যা আছে তাই আপলোড করে দিব। মিস্টার বিসি আপনি এরপরে চেষ্টা করেন থাকতে, মানে আমি কিন্তু দেখেন এই যে আমি তো চেষ্টাই করছিলাম। রোল নাম্বার 2 কমিকারও কিন্তু আজকে মনে হয় কোন একটা প্রবলেম হয়েছে, ওরও কিন্তু দুইটা মানে রেড কালার মানে কি একটা অ্যাবসেন্ট। তারপর শহীদের দেখেন, শহীদের তো মাশাআল্লাহ দুইটা এমনিতে অ্যাবসেন্ট আছে, আবার দুইটা রেড কালারের পি আছে, দেখেন দেখছেন? স্যার, তিনটে অপশন স্যার, চারটে তিনটা পাঁচটা অ্যাবসেন্ট। ওই যে লাস্টেরটা। 1 2 3 4 অপশনে তো অভাব নেই স্যার। না ছয়টা আছে। ওর জন্য এটা ঠিক আছে, ও আরো কম ক্লাস করছে। ও খুশি হবে দেখলে। যাই হোক, তো রাফিরও মোটামুটি কয়টা অ্যাবসেন্ট? একটা অ্যাবসেন্ট রাফি, ঠিক আছে? কি করছে রাফি? কই রাখা? তারপর সাজ্জাদের দুইটা অ্যাবসেন্ট, জরার হচ্ছে একটা অ্যাবসেন্ট, উর্মির একটা স্যার absent। আমি জরা, স্যার জরা না। ভাই আমার জোরে বলছেন কেন? প্রোনাউন্সিয়েশন খুব খারাপ, কিছু মনে করেন না, থাক। স্যার আপনার সবগুলো সঠিক, আমার নামটাই শুধু এমন। আপনি আর শফিক স্যার সব সময়। আচ্ছা যেটাই হোক, তো আমরা ইনশাআল্লাহ তাইলে পরশুদিন হচ্ছে আবার ক্লাস করব রাতে হ্যাঁ পরশুদিন রাতে 8:30টায় ট্রান্সপোর্টেশন ক্লাস নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। দোয়া রাখবেন। বুঝি নাই আসসালামু কি আলাইকুম বলছেন? দোয়া রাখবেন স্যার। আসিফের মতো একটা গুরু। হ্যাঁ দোয়া রাখবো, আপনারাও দোয়া রাখেন আমার জন্য। খোদা হাফেজ। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ